রবীন্দ্র ঠাকুরের বলে বরিশ ধারার মাঝে শান্তির বাণী, যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কিছু ভালো জিনিস আসবে না। আমি সিঁড়ি দিয়ে নামছি, একজন ভদ্র মহিলা সাদা কাপড় পরে ঘোমটা মাথায় দিয়ে এসে আমাকে 50টা পয়সা হাতে দিয়ে বলল, ঠাকুর দেখলাম বাবা, ঠাকুর দর্শন করলাম। आनंद आनंद मंगल गीत गाओ, सुवदीन नवरंग उमंग जगाओ, दूर कर अंधकार भेद भाव हिंसा, अंतर अनंत प्रेम शांति जगाओ, आज आनंद आनंद मंगल गीत गाओ। টাচ করছে, কারো চোখে জল, বলছে উই নিড দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড পিস। তখন আমার মনে হলো হয়তো ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য ব্যারিয়ার। এটাও ঠিক, আবার আরেকটা ঠিক হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কোথায়। একটা ডান্সারের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আমাদের দেশে কোন, এইসব জিনিসগুলো তো বেসিক, এগুলো শুধু টিচার বলে না। আমার মনে হয় বাবা মার সঙ্গেও তোমাকে এই সম্পর্কটাকে তৈরি করতে হবে। কন্টেন্ট আসবে, ফিউশনস আসবে, নতুন নতুন জিনিস আসবে, কিন্তু যে আদি অনন্তকাল ধরে যে চলে আসছে চিরন্তন আমাদের যে ক্লাসিক্যাল ফর্মস, ক্লাসিক্যাল ঐতিহ্য, সেগুলো কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। জেনারেশন কি জেনারেশন চলতে থাকবে। আজকে রবীন্দ্রনাথের গানের চোখে 4 রকমের শেড, 50টা পোশাক, মেকআপ, ভয়ানক সাজ করে নিয়ে হৃদয় আমার যায় যায় রে ভেসে নেচে গেল। বুঝলো না কনসেপ্ট, রবি ঠাকুরকে জানলো না, বুঝলো না ভাই। কারণ ট্যাপ ডান্সিংয়ে যে ফুটওয়ার্কটা আছে, ফ্লেমেঙ্কোর যে ফুটওয়ার্ক আছে, তার সঙ্গে এ 2 3 4 5 7 টা 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 ওরা এটা করে আমরা আবার পায়ের সঙ্গে করলাম দাদি দিন না দিদা। তো এইগুলো তো সুন্দর করে একটা ফিউশনসই বলতে, দুটো আলাদা ফর্মের ফিউশন। তো সেটা যদি সুন্দর করে করা যায়, ইট উইল বিউটিফুল, নাইস। আসল হচ্ছে যে কোনো আর্ট এবং কালচার, যে কোনো মূল ধারা, মূল কথা হচ্ছে এস্থেটিক্স, নন্দন তত্ত্ব। যেদিন নন্দন তত্ত্ব নষ্ট হয়ে যাবে, এস্থেটিক্স নষ্ট হয়ে যাবে, সেদিন আর্টের কোনো আর্ট থাকবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপাদার পডকাস্ট চ্যানেলে একটি নতুন এপিসোডের সাথে। আজকে যিনি আমাদের গেস্ট আছেন, গুরু শ্রী অসীম বন্ধু ভট্টাচার্য। উনি কিন্তু ভীষণ সুন্দর কথা বলেন, পুরো পডকাস্টটা জুড়েই সেটা আপনারা দেখতে পাবেন। এবং অসম্ভব ভালো মনের মানুষ, অসম্ভব ভালো নৃত্যশিল্পী, যার কারণেই এত সুন্দর নৃত্যগুরু। ওনার স্পেসিফিক যেটা, সেটা হচ্ছে কোরিওগ্রাফি বেস এবং এক্সপ্রেশন, ওনার ফুটওয়ার্ক, ওনার এক্সপেরিমেন্টাল কাজ, যেটা খুব খুব প্রচুর নতুন জেনারেশনের মানুষকেও উদ্বুদ্ধ করে। এরকম প্রচুর কথোপকথন আমরা আজকে পুরো পডকাস্টটাতে করেছি। সঙ্গে থাকুন। আর হ্যাঁ, প্লিজ ভুলবেন না লাইক করতে, সাবস্ক্রাইব করতে, আর তার সাথে একটু কমেন্ট করে সকলকে উৎসাহিত করতে। কেমন আছেন স্যার, আপনি বলুন। আমি সব সময় খুব ভালো থাকি। এই বাইরের পরিস্থিতিটা তো এখন প্রচন্ড যুদ্ধকালীন পরিস্থিতি। সেটা তো আছে, সেটা তো মন খারাপের একটা ভীষণ, মানে সবার জন্যে, সারা বিশ্ব জুড়ে এই মানুষে মানুষে হাহাকার, এই যে বিশ্বজুড়ে যে যুদ্ধের দামামা বাজছে, দিস ইজ নট ফেয়ার। এটা হওয়া উচিত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ঠিক আছে, সেই অবধি ঠিক। মানুষ তো সভ্যতার দিকে এগিয়ে চলেছে। আমার মনে হয় না এটা খুব নেসেসারি। আর পাওয়ার, উই নিড পাওয়ার, এই পাওয়ারের খিদেটা ক্রমশ বাড়ছে। সেই জন্যই মনে হয় আজ ইরান, ইসরায়েল, আমেরিকা, এটা ঠিক নয় আজকে। এটা কি কোথাও গিয়ে শিল্পতে কোথাও এফেক্ট করছে? অবশ্যই। শিল্প কথার অর্থে তুমি দেখো, মনটা, আসলে মনটাই তো আমাদের ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা কি করে তাহলে ক্রিয়েট করব, হাউ উই উইল ডু এ গুড থিংস? আমাদের এস্থেটিক্সটা হারিয়ে যাচ্ছে, আমাদের সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে, আমাদের মনটা ক্ষতবিক্ষত। সেজন্য ভালো জিনিস আসবে না যদি যতক্ষণ না এগুলো স্থিত হবে, শান্ত হবে। রবীন্দ্র ঠাকুরের বলে বরিশ ধারার মাঝে শান্তির বাণী, যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কিছু ভালো জিনিস আসবে না। আর সত্যি চারিদিকে এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের সকলেরই মন খারাপ হলেও শিল্পটাও এফেক্টেড হচ্ছে। তার সাথে অনেক কিছু আমাদের নর্মাল জীবনেও চলতে ফিরতে অনেক রকম প্রবলেম হচ্ছে। একদম। আর এই যে একটা নেই হাহাকার, এটা কিন্তু পরের জেনারেশনকে ভীষণভাবে এফেক্ট করবে। ঠিক তাই। আমরা হয়তো
একটু মেনে নিতে পারবো, কিন্তু পরের জেনারেশনকে আমরা কি উত্তর দেবো আর কি সেটা। হ্যাঁ, সত্যি। তবে এবারে আসি একটু দুঃখ ছেড়ে ভালো কথায়। সেটা আপনি তো দেশে বিদেশে বহু জায়গায় পারফর্ম করেছেন। কোন পারফরমেন্স, মানে কোথায় পারফরমেন্স করে আপনার সব থেকে মনে হয়েছে যে না আমার খুব ইমোশনালি টাচড হয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা একটু যদি বলেন। আমার খুব মজা বলবো না, একটা অন্যরকম অভিজ্ঞতা আছে। আমি দুটো বলবো, আমার অনেকগুলো আছে, তার মধ্যে দুটো বলছি। একটা আমি দেশে বলি, আমার খুব ভাল লেগেছিল, আজও সেটা মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আনে। বিষ্ণুপুরে একটা ফেস্টিভ্যাল হয়, 25শে ডিসেম্বর থেকে শুরু হতো। অনেক বছর আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ছিল। তা আমার প্রোগ্রামটা শুরু হতে হতে প্রায় 10:30। 25শে ডিসেম্বর 10:30, বিষ্ণুপুর ইজ ভেরি মানে ঠান্ডা, মানে সাংঘাতিক ভয়ানক ঠান্ডা। তো যাই হোক, আমার পরে নির্মলা মিশ্রের গান, মানে ওখানে ইন্টারমিঙ্গল প্রোগ্রাম আর কি, দ্যাট ইজ এ ম্যাটার, খুব সুন্দর প্রোগ্রাম। তা আমি দশাবতার করেছিলাম। দশাবতার হয়ে যাবার পর আমি সিঁড়ি দিয়ে নামছি, যদিও ওটা পার্মানেন্ট স্টেজ নয়, ওরা স্টেজ বানিয়েছিল। আমি সিঁড়ি দিয়ে নামছি, একজন ভদ্র মহিলা সাদা কাপড় পরে ঘোমটা মাথায় দিয়ে এসে আমাকে 50টা পয়সা হাতে দিয়ে বললো, ঠাকুর দেখলাম বাবা, ঠাকুর দর্শন করলাম। করে সে যে কোথায় অন্ধকারে চলে গেল, আমি তাকে আজও দেখতে পাইনি। আর মানে তারপর ওই 50 পয়সা আমার কাছে আছে, দ্যাটস আ প্রেসিয়াস থিং ইন মাই লাইফ। তো এটা একটা মানে আমার কাছে অদ্ভুত অনুভূতির কথা। হ্যাঁ, ওই 50 পয়সাটা বড় কথা না, উনার ভিতরকার যে ভক্তি আবেগটা, সেটা আমাকে টাচ করে রেখেছে। এখনো দশাবতার আমি যখনই করি তখন আমার উনার কথা মনে পড়ে আর কি। ওয়াও, এটা এই মুহূর্তটা সত্যি খুব প্রেশিয়াস, আপনি ঠিকই বলেছেন। তবে গল্প করি, এটাও খুব ভালো। আমাদের যখন 50 years of India's independent হলো, সঙ্গীত নাটক একাডেমি, মিনিস্ট্রি অফ কালচার একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল 4টে সিটিতে। তা আমি একটা কম্পোজিশন লিখেছিলাম, আনন্দ আনন্দ মঙ্গল গীত গাও, শুভদিন নবরঙ্গ উমঙ্গ জগাও, দূর কর অন্ধকার ভেদভাব হিংসা, অন্তর অনন্ত প্রেম শান্তি জগাও, আজ আনন্দ আনন্দ মঙ্গল গীত গাও। খুবই সুন্দর। তা 98-এ এটা আশুতোষ সেন্টিনারি হলে কলকাতা চ্যাপ্টারে আমি নেচেছিলাম। তারপরে অনেক দিন কেটে গেছে। এটা পরবর্তীকালে আমি যখনই যেখানে প্রোগ্রাম করি, এটাকে অ্যাজ এ ট্রিবিউট, মানে আমাদের ভারতবর্ষের অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ অ্যাম্বাসেডর অফ দ্য পিস, আমি এটাকে সব জায়গায় করি। এমনি একটা প্রোগ্রাম সার্বিয়াতে, ইউগোস্লোভিয়াতে আমি করছি। আর ওই মজার স্টেজ ছিল, এরকম গ্যালারি সিস্টেম, আর মধ্যিখানে একটা মেইন স্টেজ। তার আগে আমি 1.5 ঘন্টা নেচেছি। অল দ্য লাইভ মিউজিশিয়ানস, অল বিউটিফুল লাইভ মিউজিশিয়ানদের সঙ্গে নাচ হয়ে গেছে। তালি হাততালি খুব চেঁচাচ্ছে, ওরা যেমন করে আর কি ও দেশে। তারপরে যখন এইটা শেষ হয়েছে, এটা শেষে একটা শ্লোকা আছে, আসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর মাম অমৃতম গময়, মানে ওয়ার্ল্ড পিসের জন্য, বিশ্ব শান্তির জন্য। এটা করার পর না আমি একটু ট্রান্সে চলে যাই। আমি একটু ট্রান্সের মধ্যে চোখটা বন্ধ করে দাঁড়িয়েছি, হঠাৎ দেখি কোনো তালি নেই, হাততালি নেই, কিছু নেই। কি ব্যাপার? আমি না, আদৌ ওরা বুঝতে পারলো? কিছুক্ষণ পরে যখন আমার ফিলিংটা এসছে যে ওরা বুঝতে পারলো, তো এটা শেষে কি ওরা বুঝতে পারলো না? তারপরে দেখছি প্রিয়াঙ্কা, এটা একটা অদ্ভুত অনুভূতি। সব গ্যালারি থেকে সবাই আস্তে আস্তে নামছে, উইথাউট এনি নয়েজ। ওরা এসে আমাকে টাচ করছে, কারো চোখে জল, বলছে উই নিড দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড পিস। তখন আমার মনে হলো হয়তো ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য ব্যারিয়ার। আমি ওদেরকে আমার নৃত্যের ভাষা দিয়ে বোঝাতে পারলাম যে বিশ্বের শান্তি দরকার। তো এটা আমার কাছে একটা দারুণ পাওনা আর কি। তোমার এই নৃত্যটা, এই যেভাবে তুমি পেয়েছো, এই জার্নিটা একটু শুনবো। মানে কবে থেকে শুরু? স্পেসিফিক্যালি আমাদের পরিবারের সাপোর্টটা খুব দরকার পড়ে, তো তোমার পরিবারের একটু কথা। আমার পরিবারটা একটু মজারই পরিবার, কারণ ভেরি ইন্টারেস্টিং পরিবার। আমার মা ছিলেন বাড়ি গুলাম আলী খাঁ সাহেবের ছাত্রী, কিন্তু যা হয় মধ্যবিত্ত পরিবারের মহিলাদের বাইরে গিয়ে গান করার পারমিশন ছিল না, বা করে উঠতে পারেননি তিনি, কিন্তু সংসারটা খুব সুন্দর করে করেছেন। আমার দিদি হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা ক্রিকেটার, লোপামুদ্রা ভট্টাচার্য, নিজের দিদি।
আমার দাদা বাপরে। হচ্ছে অরূপ ভট্টাচার্য, আমরা যিনি বইতে পড়েছি হ্যাঁ, ওনাদের কথা। অরূপ ভট্টাচার্য, উনিও তো সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিল। তো এরা সব আমার বাড়ির লোকজন। আর সেখানে আজ থেকে আমি 45 ইয়ার্স পেছনে যদি যাই, তখন আমাকে নাচতে দিচ্ছে, নাচ করছি আমি, আর দিদিকে ক্রিকেট খেলছে দিদি। ইটস নট ইজি থিং সেই সময়। একটা খুবই মানে কন্ট্রোভার্সিয়াল ইয়ের মধ্যে দিয়ে মাকে যেতে হয়েছে, কেন এটা, কেন ওয়াই। তো এটা উনি 100 বছর এহেড ছিলেন, না হলে এটা সম্ভব হতো না তখনকার দিনে। আর একটা পুরুষ শিল্পীকে শুরুতে আমাদের দেশে সোশিও ইকোনমিক্যাল পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, তাতে কিন্তু খুব ইজি নয়, আজও নয়, একদম আজও নয়। এবং সকলেই ভাবে যে এই ক্লাসিক্যাল ডান্সার ছেলেদের করাটা মানা, তার কারণ ওনাদের একটা মধ্যে ফেমিনাইন অ্যাটিটিউড আসে, সেই কারণে করতেও দেয় না। আপনি সেটাও তো এই ঠিক। বাধাটা নিশ্চয়ই ফেস করেছেন। অবশ্যই, সেটাও ঠিক। আবার আরেকটা ঠিক হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কোথায়। ওকে, একটা ডান্সারের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আমাদের Security দেশে কোথায়? আমাদের দেশে বলে না, সারা বিশ্বে আর্টিস্টদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নেই। পেইন্টার বলো, আজকে ফ্রেঞ্চ ফরাসি যে সব পেইন্টাররা, তাদের না খেতে পেয়ে মারা গেছে। দে ওয়ান্ট আ সিঙ্গেল পিস অফ ব্রেড, তাও তারা পায়নি। তাই সারা পৃথিবী জুড়ে এটা তো একটা আছে। আর আমাদের দেশে তো ভাবতেই পারে না ছেলে নাচ করে সংসার চালাবে। ইট ইজ ভেরি আনইউজুয়াল থিং। কিন্তু এখন আমরা কিন্তু একটা জিনিস, একটা কোনো আর্টিস্ট কিন্তু আমি কিছু আর্ন করবো বলে কিন্তু করে না। আমরা ঝাঁপাই সমুদ্রের নিচে, মুক্ত পাবো বলে নয়, সমুদ্রের নিচের গভীরতাকে অনুভব করার জন্য। সেটাই হচ্ছে আর্টিস্টের আর্টিস্টিক ফিলিং। অসাধারণ লাগলো আপনার সাথে কথা বলে, আমি পুরো ট্রান্সে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট কোয়েশ্চেন একটু করি। বলো। এটা খুব মানে আমি মনে করি যে এখনকার দিনে এটা খুব শিক্ষণীয়, কারণ প্রত্যেককে জানতে হবে এই জেনারেশনে গুরু শিষ্য পরম্পরাটা কতটা শক্তিশালী বলে আপনার মনে হয় এখন এই জেনারেশনে, এই সময় দাঁড়িয়ে। না, আমি ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, মানে আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি যে আমার স্টুডেন্টদের সঙ্গে আমার সম্পর্কটা খুবই সুন্দর, খুবই ভালো। গুরু শিষ্য আসলে একটা কথা আমি যেটা মনে করি যে আমি নিজেকে কখনোই গুরু ভাবে নিজেকে কখনো এস্টাবলিশ করার চেষ্টা করি না। আমি চেষ্টা করি আমি সিম্পল স্টুডেন্ট অফ মাই আর্ট ফর্ম, এবং এই আর্ট ফর্মটাকে কি করে আমি পরের জেনারেশনের মধ্যে ট্রান্সফর্ম করব, মানে ট্রান্সফার করব। এই যে ট্রান্সফার করার যে একটা সূত্র, সেই সূত্রটাকে আমি খুব ইজিলি অ্যাক্সেসেবল করে রাখি। কারণ আমি আমার সঙ্গে আমার স্টুডেন্টরা কিন্তু আমি অ্যালাউড টু দেম টু সিট উইথ মি, বিকজ আমিও একজন আর্টিস্ট, তুমিও তো শিখছো, তুমিও একজন আর্টিস্ট, ওয়াই নট। এই ধরনের মানসিকতাটা কিন্তু আমার। কিন্তু আমরা যদি আমাদের পূর্বজ লোকদের বলি যে ট্র্যাডিশনাল, না গুরু এখানে বসবে, শিষ্যরা নিচে বসবে, শিষ্যদের সঙ্গে গুরুর একটা ডিস্টেন্স থাকবে, আমি কিন্তু ওই জেনারেশনের লোক হয়েও কিন্তু আমি ওটাকে খুব একটা বিলিভ করি না। তবে গুরু শিষ্য পরম্পরার যে ভাবনাটা, সেটা তো সবার মধ্যে থাকা উচিতই, যে গুরু ইজ সুপিরিয়র টু মি অ্যান্ড গুরু ইজ টু এনলাইট মি। আমাকে এনলাইটেড করার জন্য গুরু আছে। গুরু একটা আলোর মতো, সেইটা খুব সম্মান, সেইটুকু মনে। ভুল দিকে বা অন্ধকার জায়গায় দিয়ে গেলে ওনারা সবসময় আমাদের, এমনিতেই তো আছে অন্ধকারশ্চ, মানে বলছে তুমি অন্ধকার থেকে আলোর দিকে তুমি নিয়ে যাচ্ছ। ও মাই টিচার, ও মাস্টার্স, অখণ্ড মণ্ডলকার ব্যক্তম ইয়ান চরাচর তৎপদং দর্শিতং জ্ঞেনু তস্मै শ্রী গুরুবে নমঃ। তুমি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছ। দিস ইজ পরম্পরা, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এই নয়, আমি ডমিনেটিং অ্যাটিটিউডটাকে আমি পছন্দ করি না। আমাদের এই জেনারেশনে স্পেসিফিক্যালি আমি দেখেছি এটা, যেহেতু সম্মান একটা খুব বড় জায়গা, আমরা গুরুদের সকল গুরুকে, আমার শুধু নিজের টিচারকে নন, আমার টিচারের যিনি বন্ধু বা তার যিনি গুরু, প্রত্যেককে আমরা সম্মান করতে শিখেছি। এই সম্মানটা কোথাও গিয়ে এফেক্ট করে না গুরু শিষ্য পরম্পরায়? আপনার কি মনে হয়? অবশ্যই করে, সে তো অবশ্যই। এখনের জেনারেশনে আমি দেখছি এটা খুবই একটা হয়ে যাচ্ছে। কিছু জিনিস আছে যেগুলোকে শুধু গুরু শিষ্য বলে নয়, সেগুলোকে
একটা আর্টিস্টিক ফিলিং বা একটা ছাত্র ভাবের জিনিস। যেমন আমি টিচার বসে আছে, পাটাকে লম্বা করে টিচারের দিকে বসে থাকলাম, পায়ের উপর পা তুলে বসে থাকলাম টিচারের সামনে। এইসব জিনিসগুলো তো বেসিক, এগুলো শুধু টিচার বলে না। আমার মনে হয় বাবা মার সঙ্গেও তোমাকে এই সম্পর্কটাকে তৈরি করতে হবে। তো এগুলো আমার মনে হয় স্কুলিং থেকে হয়, বাড়ির কালচার থেকে হয়। এগুলো তো শিক্ষা নিতেই হবে। এগুলো থেকে কিন্তু একটা ভালো জিনিস ডেভেলপ করে। ঠিক তাই, এবং প্রত্যেক পারিবারিক শিক্ষাতে এটা কিন্তু খুব ইনক্লুড করাটা দরকার, যে বড়দের সম্মান কিভাবে করতে হয়, যে বেসিক নিয়মগুলো সেগুলো কিন্তু পালন করতেই হয়। আমাদের চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। নৃত্যে এক্সপ্রেশন, মানে যেহেতু তুমি এক্সপ্রেশন নিয়ে আমি কিছু বলবো না, আমার বলার সেই ক্ষমতাও নেই, তবে নৃত্যে এক্সপ্রেশন ডেভেলপমেন্টের জন্য এখনের জেনারেশনকে তুমি কি টেকনিক দিতে চাও, মানে কিরকম ভাবে তুমি এটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আমি নাম বলবো না, আমাকে আমাদের সিরিয়ালের একজন অভিনেত্রী আমাকে বলেছিল আমি শুধু ডান্সের এক্সপ্রেশন শেখার জন্য আপনার কাছে যাব, শিখতে যাব। আমি বললাম না, দ্যাট ক্যানট বি পসিবল। তার কারণ হচ্ছে এক্সপ্রেশন কিন্তু শুধু মুখের নয়, এক্সপ্রেশন শরীরের, ফিজিক্যাল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন, সেটা প্রথমে শিখতে হবে। তারপরে ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম ইউর ফেশিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল এক্সপ্রেশন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেশিয়াল এক্সপ্রেশন আসে না, তাহলে সেটা মাইম হয়ে গেল। মাইম আর ডান্স নয়। সেই জন্য প্রত্যেকটার আমাদের আর্ট ফর্মের একটা আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। যেমন আমি মনে করি যে মার্শাল আর্ট, মাইম, ডান্স, থিয়েটারের যে এক্সপ্রেশন তোমার তৈরি হবে, ডান্সে সেই এক্সপ্রেশন হবে না। কারণ কি, ডান্সের একটা সূক্ষ্ম এস্থেটিক্স আছে, ওয়্যার ইজ থিয়েটারের একটু চড়া। তার কারণ কি, কমিউনিকেট করতে হচ্ছে উইথ ইউর ভোকাল, উইথ ইউর বাচিকা। ভেরিজ আমাদের বলে যে অঙ্গিকাং, বাচিকাং, সাত্বিকাং, আহারিয়া সবই আছে, কিন্তু আমাদের তো বাচিকটা বিশেষ নেই। বাচিক আর গেটিং সাপোর্ট ফ্রম আদার অ্যাকম্পানিং আর্টিস্ট। হ্যাঁ, মিউজিক। আমরা শুধু এক্সপ্রেশনটা আমাদের এমন করে করতে হবে যাতে ওই বাচিকটা শ্রুতিতে যায় এবং এক্সপ্রেশনটা আমি ওই শ্রুতির মাধ্যম দিয়ে একসাথে আমি দর্শকের কাছে পৌঁছাতে পারি। সেটা একটু ভাবতে হবে। আর আমার খুব মনে হয় সাহিত্য, ইউ হ্যাভ টু রিড সাহিত্য। সাহিত্যে বললে কিন্তু খুব ভালো এক্সপ্রেশন তৈরি হয়, ভীষণ ভালো। আর সিনেমা দেখো, সিনেমা দেখা উচিত ছেলে মেয়েদের। ভীষণ ভালো সিনেমা, পুরনো ক্লাসিক দেখো। সেই সময় তারা কি অসাধারণ তাদের এক্সপ্রেশন ছিল। মধুবালা, মীনা কুমারী, কত সুন্দর সুন্দর ডান্স সিকোয়েন্সের। হ্যাঁ, তাদেরগুলো দেখো, তাদেরগুলো দেখে তাদের তাদের কম্পোজিশন কি সুন্দর। একটু ছোট্ট একটা যদি কোনো এক্সপ্রেশন যদি আমাদের একটু দেখান, তাহলে মানে খুব খুব খুশি হব। এটা বাহাদুর শাহ জাফরের একটা কম্পোজিশন, বাহাদুর শাহ লাস্ট মোগল এম্পারার। ভারী সুন্দর কম্পোজিশনটা। বলছে যে कभी बन सवर के जो आ गए वो बहार हुस्न दिखा गए, मेरे दिल को दाग लगा गया वो नया शुगुल्फ खिला गए। कभी बन सवर के जो आ गए, कभी बन सवर के जो आ गए, वो बहार हुस्न दिखा गए, कभी बन सवर के जो आ गए। कहीं क्यों किसी से लगाए दिल, कहीं क्यों किसी का लुभाए दिल। মানে আমি অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো। শেষে বলছে দেখো এটা কি সুন্দর এর কনসেপ্ট, ফিলোসফিক্যাল কনসেপ্ট। বলছে বাহার, দ্য বিউটি অফ দ্য স্প্রিং is very small, short time, like life.
লাইফও ভীষণ শর্ট। যতক্ষণ লাইফ আছে তুমি তাকে স্প্রিংয়ের মতো করে এনজয় করো। আর যখন তোমার সময় হবে যে না আই এম ওয়েটিং ফর দ্য, আমি যখন কফাস থেকে বেরোবো তখন দেখবো যে না পাতে ঝড়কে দিন আগে আমার তো আর সুন্দর দেখা হলো না। এইটাই হচ্ছে এই গজলটার মূল কনসেপ্ট। লাইফ ইজ ভেরি শর্ট, ইউ এনজয় দ্য বিউটিফুল লাইফ। আহা, অসাধারণ, দারুণ লাগলো। এত সুন্দর একটা এক্সপ্রেশন উনি দেখালেন, আমি জাস্ট মন্ত্রমুগ্ধের মতন তাকিয়েছিলাম ওনার দিকে। আশা রাখি আমার প্রত্যেক দর্শক এই পারফরমেন্সটা এনজয় করেছে। এবারে আমার নেক্সট কোয়েশ্চেনে যাই। এরকম পারফরমেন্স তো আপনার অনেক পছন্দের এরকম রয়েছে যেটা আপনি বারবার চান, তার মধ্যে থেকেও এমন যেটা মনের খুব কাছে, আপনার খুব কাছে, এরকম পারফরমেন্স কিছু আছে? প্রচুর আছে। যেমন যখন যেটা করি না, যখন যেটা কম্পোজিশন করি তখন সেটা একটা বেবির মতো, একটা ছোট্ট বেবিকে যেমন করে বর্ন বেবিকে যেমন করে তো কাছে নিয়ে আদর করতে হয়, তেমনি প্রত্যেকটা কম্পোজিশনকেই ওইভাবে আমরা আদর করি। যেমন রিসেন্টলি এখন কিছুদিন ধরে আমার গীত গোবিন্দের কিছু কম্পোজিশন আমার ভীষণ ভালো লাগতে শুরু করেছে। আমার একটা ভজন আছে ভীষণ সুন্দর, কবিরের ভজন আছে, একটা আছে গুরু নানকজির ভজন, সুমিরা না করলে মেরো মানা। মনে হয় যতবার করেছি আমি 1000 টাইমস করেছি। তো এখনো নাচলে আমার মনে হয় ইস বাবা এটা করবো, এখানে এই প্রোগ্রামটা এলে এটা করবো, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। কবিরের কম্পোজিশন ভীষণ ভালো লাগে আমার, আমি করতে খুব ভালোবাসি। এখন কিছুদিন হলো অষ্টপদী করছি, এখন ভীষণ প্রিয় চারুশীলে, অসম্ভব ভালো লাগে। তা এরকম ইট ইজ নট পার্টিকুলারলি কোনো একটা কম্পোজিশন, ভেরিয়াস কম্পোজিশনের মধ্যে থেকে কিছু পিক আপ, মানে একটা ফ্লাওয়ার্স একটা প্লাক করে নিয়ে সেই স্মেলটা আমি নিলে অডিয়েন্সের কাছে সেই স্মেলটা পৌঁছে যায়। ইট ইজ লাইক এ রেসিপ্রোকাল আর কি। দারুণ দারুণ লাগছে আমার। কিন্তু পুরো আড্ডাটাতে আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু শিখতে পারছি, এই কারণে আমার আরো বেশি এনজয়, আমি সামনে বসে অনেক বেশি এনজয় করছি, এবং যারা দেখছেন ফোনে বা কম্পিউটারে যেখানেই দেখছেন তারাও কিন্তু এরকমভাবে এনজয় করতে পারেন। আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। এরকম শর্ট কন্টেন্টের যুগে ক্লাসিক্যাল ডান্সটা কি কোথাও এফেক্টেড হচ্ছে? এটা কি বলবে তুমি? আমার মত অনুযায়ী হচ্ছে না। ঠিক আছে, আজ থেকে মানে এই যে ক্লাসিক্যাল কত বছর আগে মহারাজি খুব সুন্দর, পদ্মবিভূষণ পণ্ডিত মহারাজিকে এই প্রশ্ন যখন করা হয়েছিল বলেছিল বহুত ইতনে সাল সে সমুদ্র কি লহরে আতে হ্যায় তট পে, तट कभी टूट जाता है, तट कभी उड़ जाता है, लेकिन समुंदर की पानी तो खत्म नहीं होता, वो फिर तट पे लौट के आते हैं। এগুলো না প্রবাহের মতো কিছু আসবে, কন্টেন্ট আসবে, ফিউশনস আসবে, নতুন নতুন জিনিস আসবে, কিন্তু যে আদি অনন্তকাল ধরে যে চলে আসছে চিরন্তন আমাদের যে ক্লাসিক্যাল ফর্মস, ক্লাসিক্যাল ঐতিহ্য, সেগুলো কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। জেনারেশন কি জেনারেশন চলতে থাকবে আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয় এটা গভীর কথা যে এই সব এসে উল্টে পাল্টে দিল, কত ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে তার উল্টে পাল্টে দিতে পারে, যে 5000 7000 বছরের পুরনো ঐতিহ্যকে উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা কোন হাওয়ার আছে, কোন কিছুর আছে? আমি তো মনে করি সত্যি তাই, সত্যি। তবে এই মানে ক্লাসিক্যাল ডান্সটা তো একটা ডেপথ দরকার পড়ে, বিকজ এটা একটা সাধনা। অবশ্যই। তো এটা কি মনে হচ্ছে যে কিছুটাতে এফেক্ট হয়েছে, শুধু দেশে নয় গো, বিদেশেও ধরো আমি একটু ওয়ার্কশপ নিতে গেছি, খুব সুন্দর ওরা শিখলো, ওরা নাচ শিখছে খুব সুন্দর, তারপরে কিছুক্ষণ বাদে ওদের যে ইমপ্রেসারিও, মানে যে আমার সঙ্গে যার কথা হচ্ছে ইমপ্রেসার, সে এসে বলছি অসীম দে আর আস্কিং ফর বোলচুরিয়া, মানে বোলচুরিয়া পৌঁছে গেছে ওখানে, মানে দে আর আস্কিং ফর বোলচুরিয়া, যদি ওদের একটু শিখিয়ে দিতে পারো। তা আমি এটাকে অন্যরকম ভাবে ট্রিট করি, আমি বলছি ওয়াই নট, বোলচুরিয়া ইজ অলসো ডান্সিং, চলো করো, বোলচুরিয়া যদি সুন্দর করে করতে পারো, যদি সুন্দর করে করতে পারো, সব নাচই সুন্দর, সব রসই সুন্দর, কিন্তু তাকে সুন্দর করে প্রেজেন্ট করো। আজকে তুমি বলো, লক্ষ্য বলে একটা সিনেমাতে দেখতে গেছিলাম, যেটাকে ঋতিক রোশন একটা নাচ নেচেছিল প্রথমে, मैं ऐसा क्यों हो না কি এরকম একটা, what a beautiful dance, he did wonderful job। সেটা ক্লাসিক নয়,
সেটা তো মুখ থেকে আমার বেরিয়েছে, ওয়াও সো বিউটিফুল, দ্যাটস ক্লাসিক। উইচ ইজ বিউটিফুল, উইচ ইজ টাচ ইউর সোল, ইউর হার্ট, দ্যাট ইজ ক্লাসিক। আই বিলিভ অন দ্যাট। আমি ওই ক্যাটাগরিজ অত করতে পারি না আর কি। এটা আমার সঙ্গে আর 5 জনের হয়তো ডিফারেন্স। আমি অতভাবে এত ডিমার্কেশন করতে পারি না, এটাই ওটাই। যেটা খুব সুন্দর, যেটা তোমাকে টাচ করবে, যেটা তোমার সোলকে বলবে বাহ এটা কি সুন্দর, আর যেটা কুৎসিত সেটা কুৎসিত থেকেই যাবে, সেটা ভালো হতে পারে না। আই ডোন্ট বিলিভ। ঠিক তাই। আজকে রবীন্দ্রনাথের গানের চোখে 4 রকমের শেড, 50টা পোশাক, মেকআপ, ভয়ানক সাজ করে নিয়ে হৃদয় আমার যায় রে ভেসে নেচে গেল। বুঝলো না কনসেপ্ট, রবি ঠাকুরকে জানলো না, বুঝলো না ভাই একটা কথার 14টা মুভমেন্ট, ভাই ইউ হ্যাভ টু দ্য ডেপথে যেতে হবে। সেইটার জন্যে অবশ্যই খুব গভীরতা দরকার। ঠিক তাই। ক্লাসিক্যাল কত্থকে মেইন গ্রেস হচ্ছে চাক্কার। এই চাক্কারটা আমি যেমন অনেক ছোটবেলায় কত্থক করার চেষ্টা করেছি, আমার চাক্কার খুব একটা ভালো হতো না। আমি দেখেছি এটা আমার ক্ষেত্রে হয়ে ওঠেনি, তবে বহু কত্থক ডান্সার্স যারা খুব সুন্দর চাক্কার দিয়ে গ্রিনিজ বুকে নাম উঠেছেন, আমার এমনও একজন ডান্সার চেনা রয়েছে। তো এই টেকনিকটা কি, যারা এই একদম চাক্কারের পরে যে স্ট্রেট এসে দাঁড়াবে একদম সেন্টারে, এই টেকনিকটা যদি একটু বলেন। এটা তো একটা টেকনিক অবশ্যই আছে, এটা একটা লার্নিং প্রসেস অ্যান্ড ইটস ভেরি লং প্রসেস। তোমাকে শিখিয়ে দিলাম এক সপ্তাহে, পরের সপ্তাহে তুমি ওই গ্রেসে তুমি চক্কর দিতে পারলে সেটা সম্ভব নয়। চক্কর ক্রমশ তোমার বোধ থেকে তৈরি হয়, বোধ আর focusing is very important. How where I start giving the chakkar, I will end on that same spot. এটা খুব ইম্পর্টেন্ট। যেখান থেকে চোখটা শুরু হলো আবার ঘুরে এসে সেখানেই দাঁড়াতে হবে। এটা কিন্তু গুরু শিষ্য পরম্পরা দিয়ে হয়, এটা কিন্তু ওই ইউটিউব দেখে হবে না আর অনলাইনে হবে না। এটা ফেস টু ফেস গুরুর কাছে দীর্ঘ বছর শিখতে হবে, শিখে ওটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তবে গিয়ে চক্কর সুন্দর হয়। আর চক্করস ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল এলিমেন্টস অফ কাথাক অ্যান্ড ফুটওয়ার্ক। পায়ের কাজ এবং চক্কর এই দুটো। আর তাছাড়া তো বডি ল্যাঙ্গুয়েজ আছে, গ্রেস তো সব এলিমেন্টসগুলোর মধ্যেই গ্রেস আছে। লাইভ মিউজিক আর রেকর্ডেড মিউজিকের মধ্যে কোনটা তোমার সব থেকে কাছের মনে হয়, করতে ভালো লাগে পারফর্ম? অ্যাজ এ সোলোইস্ট, মানে যদি কেউ সোলো ডান্স করে তার কাছে তো লাইভ মিউজিশিয়ানের কোনো বিকল্প নেই। কারণ অল ওয়েন দ্য তবলা বাজছে, হারমোনিয়াম বাজছে, সারেঙ্গি বাজছে, সিতার বাজছে, ভোকাল গান গাইছে, তার যে একটা ইম্প্যাক্ট আর ওই ফ্লেক্সিবিলিটি থাকে, আমি এখন কি করব আমি জানি না, আর 5 মিনিট বাদেও আমি কি করব জানি না, এটা স্পন্টেনিয়াস। এই যে একটা বিশাল ওপেন আপ থাকে, সেটা কিন্তু তো ফ্রি ইয়েতে লাইভ মিউজিশিয়ান একটা মজার জিনিস হয়। আর ধরো তুমি কোনো কন্টেন্ট নিয়ে যদি কাজ করছো, হয়তো একটা কিছু তার মধ্যে কিছু রেকর্ডেড ইম্প্যাক্ট তৈরি হয়, যেটা রেকর্ডেড মিউজিকে যেটা লাইভে করা সম্ভব নয় অতগুলো মিউজিশিয়ান নিয়ে, তাহলে তো অবশ্যই রেকর্ডেড মিউজিককে ভাল লাগে আর কি। আমি একটা রিসেন্টলি একটা করেছি মেহফিলে শাম্মা, সেটাতে 5টা গজলকে নিয়ে করেছি। সেটা না আমি অনেক জায়গায় কিছু ম্যান্ডোলিন ইউজ করেছি, কিছু সারেঙ্গি ইউজ করেছি, কিছু অফবিট ড্রাম ইউজ করেছি। সেটা লাইভে অতগুলো মিউজিশিয়ান নিয়ে করা সম্ভব ছিল না, সেই জন্য ওটা আমি রেকর্ডিং করেছি। আর আমার কোরিওগ্রাফি হলে তো আমি রেকর্ডিংই করি। আপনার কোরিওগ্রাফি বলাতে মনে পড়লো, আপনার কোরিওগ্রাফির তো প্রচুর ফ্যানস রয়েছে। এই কোরিওগ্রাফ যখন আপনি করেন তখন আপনার মাইন্ডসেটটা কি থাকে? যখন আপনি তো এরকম প্রচুর সময় এসেছে যেখানে অন স্টেজ ইমপ্রম্পটু কোরিওগ্রাফি চলেছে, তো সেই
সিচুয়েশনস গুলো আপনি কিভাবে তৈরি করেন, মানে কিভাবে মাথায় আসলে আমার চলে? কোরিওগ্রাফি ছোটবেলা থেকেই, মানে যখন থেকে আমি প্রফেশনালি ডান্স করতে শুরু করলাম তখন থেকে আমার কোরিওগ্রাফির প্রতি একটা দুর্বলতা। আমার প্রথম মেগা কোরিওগ্রাফি হয় 1998-এ ওম শক্তি, দ্য ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। Okay. তারপরে করলাম বাসুদেবা, দ্য হিউম্যান ইনকার্নেশন অফ লর্ড বিষ্ণু। Right. হিউম্যান ইনকার্নেশন, কৃষ্ণকে একটা মানুষ সাজিয়ে দিয়েছি, পুরো মানুষ। তারপরে করলাম ঘুঙরু। ঘুঙরু করেছি, খুব ইন্টারেস্টিং। আমি আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছি ওই ত্রিপুরাতে একটা জায়গায়, আর যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে সেখানে ওই ঘুঙরু কি তারা বাস্তা রাহা হুঁ মে যে গানটা কিশোর কুমারের, ওটা চলছে। হঠাৎ আমার মাথায় স্ট্রাইক করলো, তো ওয়াই নট এই ঘুঙরুর উপর লাইফ নিয়ে একটা সুন্দর কোরিওগ্রাফি করা যায়। তো ঘুঙরু করলাম। ঘুঙরু সারা পৃথিবীতে আমি 106টা শো করেছি, ওয়াও। ইউএসএ, ইউরোপ, সব জায়গায় করেছি। তারপরে করেছি আমি আন্দাজে গালিবের লাইফ নিয়ে। আর এগুলোর উপর প্রচুর পড়াশোনা করতে হয়েছে, 3 বছর 2 বছর রিসার্চ ওয়ার্ক করেছি, তারপরে করেছি শিখণ্ডিনী করেছি। রিসার্চ করাটা খুব দরকার। শিখণ্ডিনী করেছি, তারপরে তোমার সর্বজন ভাবনা, রানী ঝাঁসি করেছি, অনেক কোরিওগ্রাফি করেছি। আর রিসেন্টলি আমি 3rd of August একটা লাঞ্চ করব, নতুন প্রোডাকশন হচ্ছে জিডি বিড়লা সভাঘরে। ইরাবান, মহাভারতের একটা চরিত্র, অফবিট ক্যারেক্টার। অনেকেই জানে না কে ইরাবান, দেখা যাক কি হয়, আমি এখন বলছি না আর কি। একদম একদম, এবং যারা জানতে ইচ্ছুক তারা কিন্তু একদম পৌঁছে যাবেন অন টাইম। হ্যাঁ, একদম। একদম। আজকাল তো ফিউশন ওয়ার্ক, ফিউশন কথক, এক্সপেরিমেন্টাল ওয়ার্ক সব চলছে। সেটা কি কোথাও ক্লাসিক্যাল ডান্সারদের বা ক্লাসিক্যাল ডান্সের প্রতি কোনো এফেক্ট হচ্ছে? প্র্যাকটিক্যালি ফিউশন কথাটা তো সবাই জানে, এর আগে ইট ইজ কমন সেন্টেন্স থেকে, ইটস ফিউশন ইজ নট এন কনফিউশন। এটা কনফিউশন হওয়ার কোনো ব্যাপারই নয়। ফিউশন ইজ অলসো, দুটো মিক্স আপ হওয়াটাকেই ফিউশন বলে। আমরা কেমিস্ট্রিতেও পড়েছি, আমরা ফিজিক্সেও পড়েছি, এই দুটোর সমন্বয় যেটা একটা কিছু হলো, সেটা যদি প্রপার ওয়েতে হয় তাহলে তো খুবই সুন্দর প্রপার ওয়েতে। আমি তো ইয়ের সঙ্গে করেছি, ট্যাপ ডান্সিং এর সঙ্গে করেছি, ফ্লেমেঙ্কোর সঙ্গে কাতাক মিক্স করেছি। কারণ ট্যাপ ডান্সিং এ যে ফুটওয়ার্কটা আছে, ফ্লেমেঙ্কোর যে ফুটওয়ার্ক আছে, তার সঙ্গে এটা 3-4-5 সাত টা 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 টা, ওরা এটা করে, আমরা আবার পায়ের সঙ্গে করলাম দাদি দিন না নাদি ধা। তো এইগুলো তো সুন্দর করে একটা ফিউশনসই বলতে, দুটো আলাদা ফর্মের ফিউশন। তো সেটা যদি সুন্দর করে করা যায়, ইট উইল বিউটিফুল, নাইস। আর ধরো ড্রামসে কিছু বাজছে, ধরো তাকে তাকিটে তাকে তাকিটে তাকিটে তাক না দেন না, না দেন না, না দেন, এইসব হোক না, এগুলো খুব সুন্দর করে তো আমরা করতে পারি। ড্রামসের সঙ্গে কাথাকের ফিউশনস হলো, ফুটওয়ার্ক হলো, দুটো মিশে একটা সুন্দর জিনিস ধারণ করলো, সেটা করলে তো খুবই ভালো। আদারওয়াইজ ইফ উই ডু রংলি, মানে একটা রংলি যদি কিছু করি, সেটা আমার মনে হয় না এস্থেটিক্যালি নাইস। আসল হচ্ছে যে কোনো আর্ট এবং কালচার, যে কোনো মূল ধারা, মূল কথা হচ্ছে এস্থেটিক্স, নন্দন তত্ত্ব। যেদিন নন্দন তত্ত্ব নষ্ট হয়ে যাবে, এস্থেটিক্স নষ্ট হয়ে যাবে, সেদিন আর্টের কোনো আর্ট থাকলো না, আর্ট বলে কিছু থাকে না তখন। ঠিকই তাই। এবারে একদম শেষে চলে এসেছে আমাদের পডকাস্টে। আমাদের এতগুলো 7টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে, তার মধ্যে আপনি কত্থকটাই কেন চুজ করলেন? এটা আপনার মনে কেন গাঁথলো যে আমি না কত্থকই করব? এত তো ক্লাসিক্যাল ফর্ম রয়েছে। আসলে আমার মা তো একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিল, বাড়ি গুলাম আলী খান সাহেবের ছাত্রী ছিলেন মা। সেই সময় যদিও মাকে গাইতে দেওয়া হয়নি, কিন্তু ওই মা ছোটবেলায় খুব গাইতেন, তানপুরা নিয়ে রেয়াজ করতেন। আর সব বন্দিশগুলো, আব কে সাবন ঘর আজা বিদেশি, বর্ষাকালে বৃষ্টি পড়ছে, মা গাইছেন। আর আমার ওই ফিলিংটা তৈরি হতো, ওই যে একটা বর্ষাকালে গায়ে বাইরে আবকে সাবান ঘরে আজা বিদেশি, এই প্রসিদ্ধবর্তিকা নায়িকার ফিলিংস, সে এইভাবে গ্রো আপ করেছে। আর ওই তবলা, সারেঙ্গি, হারমোনিয়াম, এগুলোর চর্চা থেকে 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 কত্থকের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে। অন্যান্য ফর্ম, ডান্স ফর্ম আমি খুব ভালোবাসি, আমি সব নাচ দেখতে চাই, ওড়িশি দেখতে যাই, ভরতনাট্যম দেখি, ভরতনাট্যমের কিছু ফর্ম, কিছু কম্পোজিশন তো আমার ভীষণই ফেভারিট, অভিনয়ে খুব ভালো লাগে। কত্থকের যেমন ভীষণ একটা সহজ সরল অভিনয়, অন্যান্য ডান্স ফর্মের অভিনয়টা ভীষণ অর্নামেন্টেড, সাজানো।
সেটাও আমি পছন্দ করি, কিন্তু কথকের প্রতি একটা অদ্ভুত অনুভূতি, আর দীর্ঘ বছর ধরে এটাই চর্চা করি। সো আই লাভ কথক। উইদাউট কথক অসীম বন্ধু ইজ নো মোর। সত্যি খুব ভাল লাগলো। আরেকটা জিনিস, নতুন জেনারেশনকে যদি কত্থকের দিকে আপনি টানতে চান, যেমন ক্লাসিক্যাল ডান্সের সবারই একটা পছন্দের সাইড থাকে, নতুন জেনারেশনকে আপনি কত্থকটা বোঝানোর জন্য কিভাবে মোল্ড করবেন? দেখো, কথক কিন্তু ইনিশিয়ালি, যে কোনো ক্লাসিক্যাল ডান্স কিন্তু ইনিশিয়ালি খুব বোরিং। ইনিশিয়ালি ওয়াইল স্টার্টিং একটা বাচ্চা, একটা ছোট বাচ্চাকে যদি ধা দিন দিন ধা ধা দিন, ভীষণ বোরিং। আমি নিজেই যখন শিখতে শুরু করেছিলাম আমার খুব বোর লাগতো একদম ছোটবেলায়। তো সো একটু অন্যরকম করে ভালোবাসা দিয়ে অন্যরকমভাবে আমরা তৈরি করতে যদি শুরু করতে পারি, সেটা কিন্তু ভীষণ, এটার নায়ক হিসাবে যদি ধরতে পারি পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজজি। উনি ভাবলেন যে কি করে এটাকে ইজিলি সবার মধ্যে অ্যাট্রাক্ট করা যায়। যেমন একটা সিম্পল টেহাই দেখো, 1 2 3 4 5 তালি, 1 2 3 4 5 6 7 তালি, 1 2 3 4 5 6 7 8 9 তালি, 9 তালি, 9 তালি তালি 9। যে কোনো বাচ্চার 1 2 3 4 5 1 2 3 4 5, আমরা ইংরেজিতে যখন বিদেশে যাই 1 2 3 4 5 ক্ল্যাপ, 1 2 3 4 5 6 7 ক্ল্যাপ, 1 2 3 4 5 6 7 8 9 ক্ল্যাপ, 9 ক্ল্যাপ, 9 ক্ল্যাপ ক্ল্যাপ 9। সঙ্গে সঙ্গে সবাই উঠে নাচতে শুরু করে দিল। আর কি এনার্জেটিক, এবং এটা কিন্তু কথাকি চলছে, ফুটওয়ার্কই চলছে। সো দিস ইজ দ্য প্রসেস। তোমাকে ভাবতে হবে সময়ের সাথে সাথে কিভাবে এদেরকে অ্যাট্রাক্ট করা যায়। আর এই এদের মূল রসটা পেতে তো একটু সময় লাগে। তা যখন মূল রসটা পেয়ে যাবে তখন এর ভালো লাগার কোনো শেষ নেই, অন্তহীন, বিশাল। দারুণ লাগলো। আজকের পুরো পডকাস্টটাতে আমি জাস্ট হাঁ করে তাকিয়েছিলাম। আমার এত ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আড্ডা বলবো না, আমি অনেক কিছু শিখলাম আজকে। এটা আড্ডা কম, আমি অনেক শিখতে পেরেছি বেশি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন যদি কোনো গেস্টকে, আপনাদের পছন্দের গেস্টকে যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের পছন্দের গেস্টকেও আমার পডকাস্টে নিয়ে আসার।